কিভাবে আপোষহীন থেকে লড়াইটা করতে পারি বা আমাদের রাজনীতিটা এখন কিভাবে আপোষহীন ভাবে করতে পারি, সেই জায়গাটা আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া আমাদেরকে সেটা দেখিয়েছেন। এবং আমি মনে করি যে তার মানে শেখ হাসিনার ফাঁসি দেখার আগ পর্যন্ত তার বেঁচে থাকাটা জরুরি। দেশের মানুষ তৃতীয় শক্তির উত্থান চায়। আপনি কি তৃণমূল পর্যায়ের মানুষের সাথে মিশিয়ে বলছেন নাকি আসলে এটা সাধারণ মানুষের কথা? রাজনৈতিক দলটি গঠন করার পরে আমরা যখন তৃণমূলে যাচ্ছি, তারা আসলে বলছে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে আমরা সাধারণত এই সময় যদি আমরা কথা বলতে চাই, একটু আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ঘটনা নিয়ে, সেই সাথে বলার চেষ্টা করি এর পিছনের কারণগুলো কি। এই মুহূর্তে যেমন ভূমিকম্প আগুনকে ছাপিয়ে রাজনীতির মাঠ এখনো পর্যন্ত উত্তপ্ত, সেই জায়গায় আমরা একটু কথা বলতে চাই যে আসলে আমরা শুনছি যে জামাতের সাথে বিএনপি, এনসিপির সাথে জামাত, এনসিপির সাথে বিএনপি, আসলে কে কোন দলে যাচ্ছে? এই যে সব দুটো আলোচনায় রাজনীতির আপনি যদি একটু মাঠ পর্যায়ে থাকেন, তখন এই বলছে ওই দলের সাথে যাচ্ছে, উনি বলছে এই দলের সাথে। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আসলে এনসিপি কোন দলে যাচ্ছে বা কোন দল কোন দলের দিকে যাচ্ছে, এরকম কোনো আভাস আপনাদের কাছে আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মানে ইলেকশন যত ঘনিয়ে আসছে তত আর কি এরকম আলোচনাগুলো শোনা যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে মানে এনসিপি চেষ্টা করছে তাদের স্বতন্ত্র রাজনীতির জায়গাটা নিশ্চিত করার জন্য। আমাদের জনগণের সাথে যে কমিটমেন্ট আছে সেটা রক্ষা করাটা আমাদের একটা আমানত। কারণ আপনারা জানেন যে আসলে এই রাজনৈতিক দলটি গঠন প্রক্রিয়াতে শহীদের রক্ত আছে, আহতদের ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক জোট এটা আসলে আমাদের চিন্তাতে নেই, মাথাতেও নেই। আমরা চেষ্টা করছি যে বিচার প্রশ্নেও এবং সংস্কার প্রশ্নে যে দলগুলো আছে তাদেরকে সাথে করে একটি তৃতীয় শক্তির হিসেবে আবির্ভূত হওয়া যায় কিনা। তো সেটার জন্যই মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, স্পেশালি এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জুনায়েদ সাকিব ভাইয়ের দল, এরকম কয়েকটি দলের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। আশা করছি পজিটিভ কিছুই আমরা জনগণকে উপহার দিতে পারবো। তবে এই জোটটা মূলত আসলে আমাদের এই সংস্কার এবং বিচারের প্রশ্নে সামনের দিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জোট, মূলত জনগণের আকাঙ্ক্ষার জন্য এই জোটটা করা হচ্ছে। কিন্তু যদি ক্ষমতার চিন্তার কথা বলতেন তাহলে আমাদের জন্য খুব ইজি অপশন ছিল যে বিএনপি বা জামাতের সাথে সেই জোটের জায়গাটা নিশ্চিত করা। কারণ দুই দল থেকেই আলাপ আলোচনার জায়গাটা আছে, মানে তারা আসলে খুব পজিটিভলি চাচ্ছে যে তাদের সাথে তরুণদের একটা জোটবদ্ধ হয়ে আসলে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা যেন রাখা যায়। কিন্তু আমরা বিগত সময়টা দেখে আসছি যে আসলে এই দুইটি রাজনৈতিক দলের কমিটমেন্টের জায়গায় কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, যেটা আসলে সংস্কার এবং বিচার প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে চিন্তাটা মানুষের, যে বিকল্প তারা খুঁজতে চাচ্ছে, এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি যে বিকল্পকে, কারণ মানুষের কাছে এই রাজনৈতিক দলগুলোর বাইরে আরেকটি বিকল্প তারা খুঁজছে। তো আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই বিকল্প। আপনি বলছিলেন যে দেশের মানুষ তৃতীয় শক্তির উত্থান চায়। আপনি কি তৃণমূল পর্যায়ের মানুষের সাথে মিশিয়ে বলছেন নাকি আসলে এটা সাধারণ মানুষের কথা? আসলে আপনারা কেন এই তৃতীয় শক্তিটা চিন্তা করছেন? আমি তো আপনাকে জুলাই গণঅভ্যুত্থানের রেফারেন্সটা দিলাম, এবং বিগত সময়ে আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে আমরা কিন্তু এটাই দেখতাম যে মানুষ আসলে বলতো কি যে, মানে আমাদের অনেক ফ্রেন্ডরা যারা পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে গেছে বা দেশে যারা অবস্থান করছে, তারা একটা জিনিস বলতো যে আচ্ছা, আওয়ামী লীগ সরকার চলে যে অল্টারনেটিভ কারা আসবে, সেই তো সেম মোড়কে দেখা যাচ্ছে যে শাসন বা ওই ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের যেতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবসময় প্রয়োজন অনুভব করতাম যে আরেকটি রাজনৈতিক দলের উত্থানটা খুবই জরুরি। এই বাইনারির বাদে আসলে নতুন আরেকটা রাজনৈতিক দলের একটা উত্থান দরকার। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা কিন্তু দেয়ালে দেয়ালে দেখেছি যে বিকল্পকে, বিকল্প তুমি আমি। সো আমরা কিন্তু ওই কনসেপ্টটাই যাচ্ছি যে আমরা, মানে আমি বা একক যে চিন্তার জায়গা, মন মানসিকতার জায়গা, সেটার থেকে বের হয়ে আমরা অ্যাড্রেস করতে চাই আমরা, মানে এই জুলাই গণঅভ্যুত্থান আমরা সবাই মিলে সংগঠিত করেছি, আমরা নতুন বাংলাদেশকে মিলে সবাই মিলে নেতৃত্ব দিতে চাই, বিনির্মাণ করতে চাই। তো এই আমরা কনসেপ্টে আমরা আগাচ্ছি। এবং রাজনৈতিক দলটি গঠন করার পরে আমরা যখন তৃণমূলে যাচ্ছি, তারা আসলে বলছে যে আসলে অলরেডি এই 1-1.5 বছরে আসলে রাজনৈতিক দলগুলো মানে ক্ষমতায় না যেও আসলে যে ভূমিকা তারা পালন করছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে,
তারা আসলে খুব একটা আশা দেখতে পাচ্ছেন না। তো তারা আমাদের কাছে এক্সপেক্ট করছে যেন আমরা সেই জায়গাটা নিতে পারি, এবং আমরা চেষ্টা করছি যেন সেই তৃতীয় শক্তির জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি। রাজনীতির মাঠ পর্যায়ের কথা আপনার একটা বক্তব্য আমরা দেখেছিলাম যে একটা টক শোতে আপনি বলছিলেন ভেতরে সমঝোতা বাইরে নাটক করছে বিএনপি জামাত। এই বিষয়টা আসলে আপনি কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছি আসলে দেখেন, মানে বিএনপি এবং জামাতের বর্তমান যে বৈরী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলে জনগণকে একটা আয়োয়াস দেওয়া হচ্ছে, নাকি আসলে ভেতরে অন্য কোনো গল্প আছে কিনা, সেটা আসলে যথেষ্ট সন্দেহের অবকাশ তৈরি করছে। কারণ আপনারা জানেন যে জামাত ইসলামী বাংলাদেশের অনেক ভূমিকা নিয়ে প্রশ্নের জায়গা আছে, অবশ্যই আছে, কিন্তু বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ বা প্রেক্ষাপট তৈরি কিন্তু হয়েছে এই রাজনৈতিক দলগুলোর হাত ধরেই। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একসাথে জোট গঠন করেছে, একসাথে মন্ত্রিসভায় ছিলেন, একসাথে সরকারে ছিলেন। তো সেই জায়গা থেকে মানে এই 17 বছরে তো তাদের মধ্যে আমরা কোনো বিরোধ আসলে ওইভাবে দেখিনি, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনগুলো তারা একসাথে ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে হঠাৎ করেই এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে একদম দাকুরাল সম্পর্ক, এবং বিএনপির যারা আমার ভাই বোনেরা আছেন তারা তাদেরকে খুবই আক্রমণাত্মকভাবে আক্রমণ করছে, আবার জামাত ইসলামী যারা আমাদের ভাই বোনরা আছে তারাও আবার তাদেরকে পাল্টা আক্রমণ করছে। তো এটা দেখে আসলে মানে আমি রাজনৈতিক একজন কর্মীর বাইরেও আমি যদি চিন্তা করি, শুধু সাধারণ জনগণের চোখ দিয়ে, আমার কাছে মনে হয় যে ভেতরে ভেতরে হয়তো বা তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট বাইরে দিয়ে একটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু খুব টাফ কম্পিটিটর। সো এই দুই দলের একটা ন্যারেটিভ বাংলাদেশে এস্টাবলিশ করার একটা হয়তো প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে আমি বলেছি। আপনি বলছিলেন আমরাও দেখছি যে 21 বছর তারা জোট একটার সাথে জোটে ছিলেন, কিন্তু 2024 এসে সেই জোটটা হঠাৎ করে ভেঙে গেছে। আপনি কি সেটা কি বলতে চান যে জামায়াত এখানে দ্বিচারিতা করছে নাকি বিএনপির হটকারিতা? আমি দুটো দলের সমানভাবেই কথাটা বলেছি আর কি। জামাতের দ্বিচারিতার জায়গা যেটা আসছে যে তারা 5 তারিখের পর থেকে তাদের আলাদা আমি কোনো পলিটিক্স আমি কিন্তু খুব একটা দেখিনি। তো দে আর মোর প্রক্সি পলিটিক্সের দিকে তাদের হয়তো বা মনোযোগ ছিল, এবং তারা কখনো এনসিপির উপরে বা বিএনপির উপরে বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে ভর করে তাদের একটা এজেন্ডা নিয়ে তারা কিন্তু মানে আগাচ্ছে, এবং সেগুলা রিসেন্টলি আমরা হয়তো বা আমাদের সামনে তাদের বক্তব্যগুলো কিন্তু এভাবে কিন্তু আসেনি আগে। তাদের ঔদ্ধত্যপূর্ণ অনেক আলোচনা, কথাবার্তাগুলো যে আমাদের কথা পুলিশ উঠবে বসবে, প্রশাসন চলবে, অথবা সূর্য ওঠা দিন রাত, মানে এরকম টাইপের কথাবার্তা, মানে আমরা অ্যাটলিস্ট ভেবেছিলাম যে এই নতুন জামাত ইসলামী বাংলাদেশ থেকে আমরা হয়তো শুনবো না, কিন্তু এরকম কথাবার্তা কিন্তু তাদের মধ্যে অলরেডি চলে এসছে। জাস্ট কিছু মানে ডাকসু বা কয়েকটা ছাত্র সংসদ তাদের একটা ভালো ইমেজ তৈরি হয়েছে, কিন্তু তার পরবর্তী তাদের যে একটা ওভার কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে দুঃখজনক, এবং একটা দ্বিচারিতার জায়গা তৈরি করে দিচ্ছে যে তারা আসলে যেখানে মানে শোষকের জায়গাটাই কখনোই ছিল না, বরঞ্চ নিপীড়িত হয়েছে। তো সেই জায়গা থেকে তাদের থেকে আমরা এক্সপেক্ট করেছি অ্যাটলিস্ট যে তারা কোনো না কোনো ভাবে মানে এই সময়টাতে মানে তাদের কমিটমেন্টের জায়গাটা তারা জনগণের জন্য সার্ভ করবে। আবার বিএনপির জায়গাটাও তো তাই, যে 17 বছর ধরে তারা অনেক গুম খুনের শিকার হয়েছে, তাদের তৃণমূল, স্পেশালি তাদের তৃণমূলের নেতাকর্মীরা। আমি মনে করি যে সিনিয়র যারা লিডার আছে তারা অনেকটা গা বাঁচিয়েই চলেছেন, এবং অনেকে বিদেশে আছেন, দেশে আছেন। তো সেই জায়গা থেকে আমি সব থেকে আরেকটা প্রশ্নের কথা আমি একটু বিএনপি ঘিরে আপনি একটা মন্তব্য আপনাকে স্মরণ করিয়ে দিই। আপনি বলছিলেন যে 5 আগস্টের পর মনে হলো যে বিএনপি নিজে ক্ষমতায় চলে আসছে এবং বিএনপি দেশ চালাচ্ছে। এটা নিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, মানে সেটাই যেটা বলছিলাম আর কি, যে তৃণমূলকে আমি সবসময় খুবই অ্যাড্রেস করতে চাই, এবং আমি আমার ফ্যামিলিতেও অনেক বিএনপির মানুষজন আছে। আমি দেখেছি যে কোন একটা ট্রেন কোনো একজন পুড়িয়েছে, বা হয়তো ওরা এগুলো করতো, সব আগুন জ্বালা পোড়া আওয়ামী লীগরাই নিজেরা করতো, সেখানে সেই জেলার সব বিএনপি নেতাকর্মীর নামে মামলা হতো, তারা এলাকায় যেতে পারতো না, তারা মানে সমাজ জামাতে ঠিকভাবে চলতে পারতো না। তো খুবই সাফার করেছে, জামাতের ক্ষেত্রেও সেম। কিন্তু জাস্ট 5 তারিখের পরেই এই যারা এতদিন এত কষ্ট করেছে বা এই জুলুমের শিকার হয়েছে তারাই হঠাৎ করে জালিম হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সব জায়গায় তারা কাইন্ড অফ টেক ওভার করে নিচ্ছে, যে মানে তারা জাস্ট একটা ক্ষমতায় চলে এসছে এরকম একটা মনোভাব প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি। সেটা আওয়ামী লীগের কায়দায় হচ্ছে। তো তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সম্মান করি, উনি অনেক পজিটিভ কথাবার্তা বলছেন, কিন্তু তৃণমূল পর্যন্ত
যে লেয়ারে লেয়ারে তাদের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সেটা আসলে ফলো করছেন না। এবং আপনি দেখবেন যে অনেক বহিষ্কারের গল্প শোনানো হয় 7,000 10,000, কিন্তু এটা আসলে পারতপক্ষে কোনো বহিষ্কারই না, এটা তাদেরকে জাস্ট মৌখিকভাবে বা মানে একটা আইওয়াশের মতো করে দেখানো হয়েছে, কিন্তু কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভলি তাদের ভূমিকা যেগুলো চাঁদা তোলা বা যে জায়গার যে রোলটাকে তারা পালন করছিল সেটা আরো মানে স্বাধীনভাবে তারা পালন করতে পারে। এবং আপনি দেখবেন নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই বহিষ্কার দেশ কিন্তু তোলার একটা মহড়া আমরা দেখতে পাচ্ছি। যেই অনুপাতে তারা বহিষ্কার করতো তার থেকে ডাবল বা 3 গুণ সেই বহিষ্কারের দেশগুলো তোলা হচ্ছে। তো এটা তো এখন আরো বেশি ক্লিয়ার যে এগুলো একরকম আইওয়াশ করার জন্য বিএনপি করেছে। তবে এই জায়গাগুলো কিন্তু আমি বলছি কিন্তু মানে তাকে আক্রমণ করার জন্য না। আমি আসলে বিএনপি বা জামাত ইসলামী বাংলাদেশ বা যতগুলো রাজনৈতিক দল আছে, আমি ব্যক্তিগতভাবে চাই যে এই রাজনৈতিক দলগুলো এবং এনসিপি সবাই মিলে একটা স্বচ্ছ রাজনীতির পরিবেশ আমরা তৈরি করি, যেখানে আসলে আমাদের জেনারেশনের নেক্সট জেনারেশন জেন জি বা জেন আলফা, এই জেনারেশনের তরুণ যারা রাজনীতিতে আসার চিন্তা করবে তারা যেন আগের মতো করে না বলে যে আই হেট জেনারেশন, যে আই হেট পলিটিক্স যে জেনারেশন তৈরি হয়েছিল ওইরকম যেন তৈরি না হয়। তো সেই জায়গা থেকে আমাদের যদি ওই রকম পরিবেশ আমরা করে দিতে পারি, আমরা যদি একে অপরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন করি, কে কত ভালো কাজ করতে পারবো, কে কত মানে জনগণের জন্য জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো, সেই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় দিন শেষে যে বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, যে বাংলাদেশের জন্য বিএনপি বা জামাত ইসলামী যত বারবার বলে যে 17 বছর ধরে তাদের একরকম লড়াই, সেটার ফলাফলের জন্য আমার মনে হয় যে এই কাজগুলো পরিহার করতে হবে। আমরা খেয়াল করে দেখলাম যে এই সাম্প্রতিক সময়ে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, নানা জায়গায় আগুনের ঘটনা ঘটছে, এই বস্তিবাসীদের পাশে আমরা কাউকে পেলাম, আবার কাউকে কখনো পাইনি। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে এখানে এই যে বারবার কেন এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে 1 বছর পর বা 2 বছর পর বা সরকার পরিবর্তন হলেই আগুন লাগানোর একটা প্রেক্ষাপট তৈরি হয়, এটার সাথে কি কোনো সম্পর্ক আছে রাজনীতির? দেখেন, রাজনীতি বলেন, ব্যবসায়ী সমাজ বলেন, অনেকের সম্পর্কে আমি মানে খুঁজে পাই আর কি। যদি আমি রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে চিন্তা না করি, আমি বরং যদি সাধারণ জনগণের কাতারে থেকে চিন্তা করি, ছোটবেলা থেকে আমি যতগুলো এরকম ঘটনা দেখেছি সেখানে আমার কাছে সবসময় মনে হয়েছে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়, তারা একরকম রিপোর্ট দেয়, কিন্তু এর অন্তরালে আমার কাছে মনে হয় যে যারা ডেভেলপার কোম্পানি থাকে সেই জায়গাটাকে কেন্দ্র করে যাদের চিন্তা থাকে এখানে আসলে অনেক বড় বড় অট্টালিকা বা অনেক বড় বড় কমার্শিয়াল সেক্টর এখানে উন্মোচন করা যায়, তাদের একরকম চিন্তা বা তাদের একরকম প্ল্যানের অংশ কিনা, এটা আমার সবসময় মনে হয়ে থাকে। এবং ধরেন যে এসব রাজনৈতিক দলের নেতারা বা আমরা যে আসলে একটু আহাহু করি, আমার মনে হয় এটা আসলে সবাই খুব মন থেকে করে। এটা আমার কাছে লাগে যে একটা একরকম নাটকই আমরা করি ওইখানে যে, কারণ দিন শেষে এই বস্তিবাসীকে আমাদের মতো রাজনৈতিক দলগুলো ওইভাবে ওন করে না, তাদের জাস্ট ভোটটা তাদের কাছে হয়তো বা ম্যাটার করে, বাট দিন শেষে এই মানুষগুলোর যে নাগরিক অধিকার, এই মানুষগুলোও যে আসলে আমাদের মতো সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে, তাদের যে ভিটামাটি আছে বা যে বস্তিতে তারা বসবাস করছে সেখানে যে তারা নিরাপদের সাথে ঘুমাতে পারবে, সেই নিশ্চয়তার কথাটা আমার মনে হয় না রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা চিন্তা করি। আবার যেসব সেক্টরগুলোর কথা বললাম তারা তো ডেফিনেটলি চিন্তা করেন, তারা ব্যবসায়িকভাবে কমার্শিয়ালি তারা সবসময় তাদেরকে মানে চিন্তা করে, এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে হয়তো বা মিছিল মিটিং এর 500-100 টাকা দিয়ে হয়তো বা আনে, বা ভোটের টাইম হয়তো 500-100 টাকা দিয়ে তাদেরকে কেনার চেষ্টা করে। তো সেই জায়গাটা আসলে দুঃখজনক, এবং এই রাজনৈতিক মানে যেই এনভায়রনমেন্ট, সেই জায়গা থেকে আসলে আমাদের যদি বের না হতে পারি, দিন শেষে আসলে এই 5 তারিখের জুলাই গণঅভ্যুত্থানের যে পরিণতি বা যেই সুযোগটা আমরা পেলাম সেটা আবার আমরা হারাবো। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা আমরা আছি বা আমাদের দেশের যারা সিভিল সোসাইটির মানুষ যারা আছে, তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে, দেশ নিয়ে অনেক সুন্দর সুন্দর চিন্তা করে, অনেক এনজিও আছে যারা এদেরকে নিয়ে আসলে তাদের ব্যবসাটা হয়, অনেক বড় বড় অ্যামাউন্টে তারা টাকা পয়সা পায় এদেরকে পরিবর্তনের জন্য, এদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য, কিন্তু দিন শেষে এদেরকে আমরা একটা ব্যবসার ওই খোরাকের জায়গা থেকেই সবসময় আমরা কাউন্ট করি। তো আমার মনে হয় যে এদেরকে নিয়ে প্রকৃত অর্থে আমাদেরকে তাদেরকে মূল্যায়ন করে নাগরিক মর্যাদাটা দিয়ে রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত, ব্যবসায়ীদের ব্যবসা করা উচিত,
এনজিও কর্মী বা যারা যারা এই সেক্টরের সাথে কানেক্টেড তাদের সেই মর্যাদা দিয়ে করা উচিত। আমরাও সেই প্রত্যাশা করি যে এখানে এই পরিবর্তনটা আপনাদের মাধ্যমে, নতুন প্রজন্মের মাধ্যমে আসবে। আমার আরেকটা প্রশ্ন, নতুন প্রজন্মের আমরা জানি যে এই বর্তমান যে সরকার, তো এই সরকারের নতুন প্রজন্মের 2 জন মন্ত্রী আছেন এই মুহূর্তে, ওনারা উপদেষ্টা আছেন, এই উপদেষ্টারা কবে পদত্যাগ করবেন? না আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে? যদি পদত্যাগ করেন তাহলে কি উপদেষ্টা পরিষদে নতুন কেউ যুক্ত হবে বা কারা যুক্ত হতে পারে আপনি যে পলিটিশিয়ান হিসেবে? পুরোপুরি গভর্নমেন্টের কল, মানে এটা নিয়ে তো আসলে অ্যাজ এ এনসিপির জায়গা থেকে আমি সেই ব্যাপারটা জানিও না, এবং এটা মন্তব্য করাটাও আমার কাছে মনে হয় না যে যুক্তিযুক্ত। আচ্ছা, আরেকটা বিষয় যে দেখেন, এই যে এই বর্তমান প্রেক্ষাপটে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে দেখেন সারা সমস্ত দল একটা বিন্দুতে বলা যায় যে সবাই এক, যে তার সুস্থতা এবং তার এই অসুস্থতা নিয়ে। তো এই বিষয়টা কি রাজনীতিতে কোনো প্রভাব দেখি না কেন? মানে এই ধরনের একটা ইস্যুতে যখন সবাই এক হয়ে যায়, আমরা রাজনীতিও কি ভবিষ্যতে এরকম একটা কিছু দেখতে পাবো? দেখেন, মানে যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া আসলে তার যে ক্যারেক্টারিস্টিক, আমরা জন্মের পরে তো আসলে সেরকম কোনো রাজনৈতিক নেতাকে আমরা পাইনি। অনেকের গল্প শুনেছি, মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকের গল্প শুনেছি, কিন্তু আমরা নিজ চোখে আসলে বেগম খালেদা জিয়াকে দেখেছি। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারটা হচ্ছে যে তার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল যেখানে আসলে তিনি আপোষ করলেই হয়তোবা তার এখনকার যে পরিণতি বা তার যেই এরকম একটা ফালতু একটা মামলাতে লম্বা সময় ধরে কারাগার তিনি থাকলেন, সেগুলো কিন্তু করতে হতো না। এবং আরেকটা মজার ব্যাপার যে তার দলের নেতারা, যারা স্পেশালি সিনিয়র নেতারা, তাদের মধ্যে যদি আসলে এরকম মানে তার কিছুটা হলেও ক্যারেক্টারিস্টিক থাকতো, তাহলে আমার মনে হয় যে এই মানে জুলাই পর্যন্ত বা 2024 পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হতো না, এত রক্ত দিতে হতো না। তিনি তার কমিটমেন্টের জায়গাটা সবসময় অবিচল ছিলেন। তাকে অনেক সুযোগ তৈরি করা হয়েছিল তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার। তিনি দেশের থেকে মানে দেশের মানুষের জন্য তার আপোষহীন চরিত্রের দ্বারা সবসময় সার্ভ করে গেছেন, এবং আমাদেরকে সত্যি কথা বলতে স্বপ্ন দেখিয়েছেন যে আমরা যারা তরুণ তারা আসলে কিভাবে আপোষহীন থেকে লড়াইটা করতে পারি, বা আমাদের রাজনীতিটা এখন কিভাবে আপোষহীন ভাবে করতে পারি, সেই জায়গাটা আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া আমাদেরকে সেটা দেখিয়েছেন। এবং আমার মনে হয় যে তিনি আসলে এখন বর্তমানে কোনো রাজনৈতিক দলের ভেতরে তাকে ফেলানো ঠিক হবে না। তিনি আসলে দলমত নির্বিশেষের ঊর্ধ্বে চলে গেছেন, এবং তার মতো এরকম একজন মানুষ যে আমাদের জীবনদাসে আমরা তাকে দেখতে পেয়েছি এবং তার আসলে কার্যক্রম আমরা দেখতে পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা আশা করব মহান আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন, এবং আমি মনে করি যে তার মানে শেখ হাসিনার ফাঁসি দেখার আগ পর্যন্ত তার বেঁচে থাকাটা জরুরি, কারণ তার উপর যেরকম জুলুম নির্যাতন করেছে, তাকে একবার বাড়ি থেকে বের করে দিল, সেই বাড়ি ভেঙে ফেললো, মানে তার স্যাক্রিফাইসের গল্প বলতে গেলে আমার মনে হয় অনেক সময় চলে যাবে আমাদের। এবং সেই জায়গা থেকে এরকম একজন মানুষের প্রতি যে মানুষের সবার ভালোবাসা, এটা আসলে দলমত নির্বিশেষে হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশকেও মানুষের এভাবেই ভালোবাসা উচিত, সম্মান দেওয়া উচিত। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম একজোট হয়ে দেশ বিনির্মাণের জন্য এই জায়গাটা আসলে থাকা উচিত। কেন থাকছে না আসলে, সে জায়গাটা মানুষ নিজেদের স্বার্থের কথা অনেক বেশি চিন্তা করছে। রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যক্তিকেন্দ্রিক যে স্বার্থের চিন্তাটা, সেটা অনেক বেশি এগিয়ে আসছে। তো আমার মনে হয় স্বার্থকেন্দ্রিক চিন্তাটা যদি খুব বেশি আমরা আমলে নিয়ে ফেলি, যেটা শেখ হাসিনা তার আমলের সময় করেছে, তার যারা মানে ফ্রেন্ডরা ছিলেন বা তার যারা নেতাকর্মীরা ছিলেন, তারা যেভাবে কালেকটিভলি নিজেদের স্বার্থকেই সবার আগে নিয়েছেন জনগণের আগে, সেটার পরিণতি তো আমরা দেখতে পেয়েছি। এখনো যদি আমরা তরুণরা, সিনিয়র যারা আছেন, সবাই যদি এটাকেই মেইন এজেন্ডা করে ফেলি, তাহলে আমাদের পরিণতি এরকম হবে। তো এটা আমলে রেখে দলমত নির্বিশেষে দেশের প্রশ্নে আমাদের এক থাকা উচিত, এরকম ঐক্যমত থাকা উচিত। আমরাও চাই যে নতুন প্রজন্মের হাত ধরে সফল রাজনীতি বা বার্তা আসুক, এবং আমরা চাই যে সামনে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক। ধন্যবাদ সাহেব মুস্তাফিজ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই। কথা হবে আগামী পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।